নমস্কার বাঙালি। আমারও আপনার কিছু সত্য ও ভৌতিক ঘটনা দিয়ে সাজানো আমাদের বিশেষ নিবেদন প্রেতজনী। সবাইকে শুভ দীপাবলি, সবাইকে শুভ কালী পুজো। অবশ্য আজকের কালী পুজো নয়, কালী পুজো কালকে। তা আজকের শুভ ভূত চতুর্দশী, তাই আজকের দিনে একটা দারুণ এপিসোড হবে না, এটা কোনো দিন হতে পারে। তাই আজকে তোমাদের জন্য যে ঘটনাটি এনেছি, ঘটনাটি হুগলির সিঙ্গুর এলাকার ঘটনা। এবং থাম্বনেল থেকে আশা করছি বুঝতে পেরেছো আজকের কী নিয়ে ঘটনা হতে চলেছে। হ্যাঁ, একটি জিন মানুষের উপর যে কিভাবে প্রতিশোধ নিতে পারে, এটি তারই একটি ঘটনা। তাই আর বেশি স্পয়লার দেবো না, তোমাদের সময় নষ্ট করবো না, শুরু করছি আজকের 51 নম্বর এপিসোড। কিন্তু তার আগে যারা যারা আমার এই ভয়েস অথবা আমাদের প্রেজনী পরিবারে নতুন, তাদেরকে বলছি, যদি ঘটনাটি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলো না, এবং কমেন্ট করে জানিও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব প্রিয়জনদের সঙ্গে। শুরু করছি আজকের 51 নম্বর এপিসোড। আসসালামু আলাইকুম দাদা, আমার নাম সানিউল মল্লিক, আমার বয়স এখন 18। প্রায় 4 মাস ধরে তোমাদের প্রেতজনীর প্রত্যেকটা এপিসোড আমি শুনেছি। আর আজকের আমার আব্বাজি তোমাদের এপিসোডগুলো শুনে বলল যে তার জীবনেও এমনই একটি ঘটনা ঘটেছে, যদি তোমাদেরকে পাঠাই তবে কেমন হয়। তাই সেই ঘটনা আজকে তোমাদেরকে লিখে পাঠাচ্ছি, ভালো লাগলে তোমাদের মতন করে শুনিও। আব্বা ঠিক আমাকে যেইভাবে বলেছে আমিও ঠিক সেইভাবেই লিখে পাঠাচ্ছি। এবার ঘটনায় আসছি। আমাদের বাড়ি হুগলি জেলার সিঙ্গুর এলাকার মিল্কি নামে এক গ্রামে। আমার নাম সাইফুল্লাহ। ঘটনাটি যখন ঘটেছে তখন আমার বয়স প্রায় 18। একদিন আমাদের গ্রামের থেকে কিছুটা দূরের একটা গ্রামে জলসা ছিল। তো আমিও আমার একটা বন্ধু ভাবলাম যে একটু রাত হলেই যাওয়া যাবে সেখানে, কারণ শুনেছি নাকি রাতেই জলসাগুলো নাকি দারুণ জমে। কিন্তু আসল উদ্দেশ্য ছিল ওখানে গিয়ে বিরিয়ানি খাবো। সবকিছু শুনে আমার বন্ধুকে বললাম, ভাই যাবো তো বলছি, আমি কিন্তু রাস্তা চিনি না, তুই চিনিস তো? আমার বন্ধু একটু ভেবে উত্তর দেয়, আহা, চিন্তা করছিস কেন? কিছুটা চিনি, আর না চিনতে পারলে রাস্তার লোকজনকে জিজ্ঞাসা করে চলে যাব। আসার সময় তো ওই একই পথ। তাহলে তো ব্যাস, আর কোনো কথাই নেই, যা হোক তবে, কিন্তু বিকেলে কিন্তু জলদি চলে আসবি। এই বলে আমার বন্ধু চলে যায় তার বাড়িতে। বিকেল হতে আমার বন্ধু মানে শাহাবুদ্দিন বাড়িতে আসে আমাদের। তারপর আমরা 7টার ট্রেন ধরি বালারামবাটি থেকে। প্রায় 7:30টায় চন্দনপুরে নামি। ওখান থেকে সেই গ্রামের রাস্তা প্রায় 45 মিনিট। সবাইকে জিজ্ঞাসা করতে করতে অনেক কষ্টে শেষে গিয়ে পৌঁছালাম সেই গ্রামে। জলসায় পৌঁছে অনেকক্ষণ জলসা দেখে খিদে পেলে বিরিয়ানি খাই। তারপর বাড়ির জন্য কিছুটা বিরিয়ানি নিয়ে রওনা হই বাড়ির উদ্দেশ্যে। তখন সময় রাত 2:30। আমরা রাস্তা দিয়ে হাঁটছিলাম। একই গভীর রাত, আর তখন রাস্তায় এত আলোর ব্যবস্থা থাকতো না। গভীর অন্ধকারে অতি সাবধানে এগোতে থাকি আমরা। অনেকটা হাঁটার পরও যখন স্টেশন আসছে না, তখন বুঝতে পারলাম যে আমরা রাস্তা হারিয়ে ফেলেছি। অনেক সময় চেনা জায়গাও মাঝে মাঝে চেনা যায় না। আর এই রাস্তায় তো আমরাই প্রথমবার এসেছি, তার মধ্যে এত অন্ধকার। তাই রাস্তা চিনতে খুবই অসুবিধা হচ্ছিল। এত রাতে কোনো মানুষও নেই যে রাস্তা জিজ্ঞাসা করে নেব। এই দেখে শাহাবুদ্দিন বলল, এক কাজ কর বুঝলি, চল জলসায় আবার ফিরে যাই, সকাল হলে তারপর নয় বেরোনো যাবে। একটু ভেবে আমি বলি, হ্যাঁ খারাপ বলিসনি, তাই কর বুঝলি, চল ফিরে যাই আবার। এই বলে আবারও আমরা চলতে শুরু করি জলসার দিকে। ফেরত যেতে যেতে হঠাৎ দেখি রাস্তার পাশের বাঁশবাগানের ভেতর একটা হ্যারিকেনের আলো জ্বলছে। আমরা ভাবলাম যে হয়তো কেউ টয়লেটে এসেছে। সেই সময় রাত্রিরে অমন বাঁশবাগানে টয়লেট করতে আসতো লোকজন, তাই আমরাও ভাবলাম কেউ টয়লেট করতেই এসেছে। এই দেখে শাহাবুদ্দিন বলল, এই জানা, গিয়ে রাস্তাটা জিজ্ঞাসা কর। আমি বললাম,
এই না রে, ওখানে যাওয়াটা উচিত হবে না। একেই বাথরুম করছে, আমরা গেলে ভীষণ রাগ করবে। আহা যা না, আর কোনো তো উপায় নেই, পা বড্ড ব্যথা করছে ভাই। তার থেকে ভালো এক কাজ কর, আমরা দুজনেই যাই, চল দুজনেই গিয়ে জিজ্ঞাসা করি। এই বলে আমরা এগোতে থাকি সেই আলোর দিকে। কিন্তু এইবারই ঘটে অদ্ভুত একটি ঘটনা। আমরা ওই আলোর দিকে যতই এগোচ্ছি, ততই যেন আলোটা আরো দূরে চলে যাচ্ছে আমাদের থেকে। কোনোভাবেই আমরা সেই আলোর কাছে যেতেই পারছিলাম না। তাই আমরা ঠিক করি যে আর এগোনো যাবে না, গেলে হয়তো পরবর্তীকালে বিপদ হতে পারে। এই ভেবে আমরা আবার বাঁশবাগান থেকে বেরিয়ে আবারও রাস্তায় চলে আসি। রাস্তা দিয়ে হাঁটছি, খানিকক্ষণ পরে দেখি একটা কুকুর আমাদের পিছন পিছন আসছে আর আমাদের হাতে ঝুলতে থাকা বিরিয়ানির প্যাকেটে মুখ দেবার চেষ্টা করছে। অনেকবার তাড়ানোর পরও সে কোনোভাবেই যাচ্ছিল না, বারবার আমাদের সেই বিরিয়ানির প্যাকেটে মুখ দেবার চেষ্টা করেই চলেছে। শেষে রাগের মাথায় এক ইট ছুঁড়ে মারি তাকে। তারপর সে কাউ কাউ করতে করতে পালায় সেখান থেকে। তারপর আবারও হাঁটতে শুরু করি আমরা। কিছুটা হেঁটেছি, তারপর দেখি আমাদের থেকে খানিকটা দূরে একটা মাচার ওপর 4টে লোক বসে আছে। জিনিসটা প্রথমে ভীষণ অদ্ভুত লাগলো। একেই তখন রাত, তারপর গ্রামের দিকে রাতে খুব একটা কাজ না থাকলে কেউ বের হতো না, তার উপর এখন আবার এই গভীর রাত, কেই বা গল্প করবে এইভাবে। শেষে দোনামোনা করতে করতে দুজনে ভয়ে ভয়ে গিয়ে দাঁড়াই সেই মাচার সামনে এবং জিজ্ঞাসা করি, আগে চাচা, ওই স্টেশনে যাওয়ার রাস্তাটা কোন দিকে বলতে পারবেন? লোকটি আমাদের দিকে একটু গম্ভীরভাবে তাকিয়ে উত্তর দেয়, ওই যে দেখো, 3টে বউ নদী পার করছে, চলে যাও, ওরা স্টেশনে যাচ্ছে। আমরা মাথা ঘুরিয়ে দেখি, হ্যাঁ সত্যিই তো, নদীর চড়ার উপর থেকে পায়ে হেঁটে 3টে বউ নদী পার করছে। এই দেখে আমরা আর সময় নষ্ট না করে ছুটতে থাকি নদীর চরের দিকে। তখন নদী শুকিয়ে চর পড়ে গেছিল, তাই তার উপর থেকেই লোকজন চলাফেরা করত। কিন্তু আমরা যতক্ষণে মাঝ নদীতে পৌঁছেছি, ততক্ষণে সেই 3টে বউ প্রায় নদী পার হয়ে ওই পাড়ের পাড়ে উঠে গেছে। কিছুক্ষণ পর আমরা পাড়ে উঠে দেখি সেই বউগুলোকে আর দেখা যাচ্ছে না। আমরা এই নিয়ে আর বেশি কিছু ভাবলাম না, ভাবলাম যে মনে হয় ওনারা অনেকটা এগিয়ে গেছে আমাদের থেকে, তাই আমরা আর দেখতে পাচ্ছি না। তবু আমরা আর কোনো উপায় না পেয়ে পাড়ের রাস্তা ধরেই হাঁটতে থাকি। কিছুটা হেঁটেছি, হঠাৎ আমাদের চোখে পড়ে একটা হাত কলে একজন বউ জল ভরছে। এ দেখে আমরা থমকে দাঁড়াই, ভাবি যে এত রাতে পানি কে ভরছে। শাহাবুদ্দিন বলে, চল দেখি, রাস্তাটাও জিজ্ঞাসা করা যাবে। এই বলে আমরা ভয়ে ভয়ে তার কাছে গিয়ে জিজ্ঞাসা করি, এই যে শুনছেন, বলছি চন্দনপুর স্টেশনটা কোন দিকে বলতে পারবেন? কিন্তু না, মহিলাটা কোনো উত্তর দেয় না। আমি আবারও জিজ্ঞাসা করি, চন্দনপুর স্টেশনটা কোন দিকে বলতে পারবেন? এই বলা মাত্রই মহিলাটি হঠাৎ আমাদের দিকে তাকিয়ে ভয়ঙ্করভাবে হাসতে শুরু করে। ভয়ে আমাদের শরীর কাঁপতে শুরু করে, আমরা যেন কি করব বুঝতেই পারছিলাম না। তারপর আর সময় নষ্ট না করে আমরা ছুটতে শুরু করি। ছুটতে ছুটতে হঠাৎ আমাদের চোখে পড়ে রাস্তার পাশের একটা দলিজ ঘরের ওপরে। হাঁপাতে হাঁপাতে গিয়ে বসি সেই দলিজ ঘরের সামনে। এরপর আমি মাথায় এদিক ওদিক ঘুরিয়ে ঘরটা দেখছিলাম। হঠাৎ সেই ঘরের জানালার দিকে তাকাতেই দেখি দুটো লাল রক্তবর্ণের মতন চোখ দিয়ে কেউ যেন আমাদের একভাবে দেখে চলেছে। তার মুখ ভর্তি এক বিশ্রী হাসি, কি ভয়ঙ্কর তার গলার আওয়াজ। ভয়ে আঁতকে উঠি আমরা, তারপর আবারও ছুটতে থাকি। কিন্তু তার আগে আমাদের সেই নদীটা পার করতে হবে। সামনেই একটা ব্রিজ আমাদের চোখে পড়ে, ছুটে গিয়ে উঠে পড়ি ব্রিজের ওপর। কিন্তু বিপদ যে তখনও আমাদের পেছন ছাড়িনি তা আমরা কেউ বুঝতে পারিনি। ব্রিজে উঠতেই দেখি
সেই কলে পানি ভরতে থাকা বউটা ব্রিজের ঠিক মাঝখানে বসে তার ঘোমটার ভেতর থেকে বিশ্রীভাবে হেসে চলেছে। ভয় আমাদের শরীর যেন ভারী হয়ে যায়। আমরা দুজনেই দুয়াদুরুদ পড়তে পড়তে দুজনের হাত ধরে অতি কষ্টে ব্রিজ পার করি। আমরা যখন ওই বউটার পাশ ঘেঁষে ছুটে চলেছি, বউটা এমন ভাবে ঘাড় ঘুরিয়ে আমাদেরকে দেখছিল, তা ভাবলেই এখনো আমার লোম খাড়া হয়ে যায়। শেষে আমরা যখন স্টেশনে পৌঁছালাম তখন ভোর 5:30। তারপর 5:40 ফার্স্ট ট্রেন ধরে আমরা বাড়ি ফিরি। এই ঘটনার পর আমি ভেবেছিলাম যে সত্যি বিপদ আমাদের পেছন ছেড়ে দিয়েছে, কিন্তু এই ভাবাটা যে কতটা ভুল তা আমি কদিন পরেই বুঝতে পারি। আমার মাছ ধরার খুবই শখ ছিল। একদিন আমিও শাহাবুদ্দিন মাছ ধরতে বের হই। মাছ ধরতে ধরতে শাহাবুদ্দিন আমাকে বলল, আজকে রাতে তোকে ডাকতে আসবো, বুঝলি? তৈরি থাকিস, একসঙ্গে মাছ ধরতে যাবো। আমি বললাম, আচ্ছা আসিস, আমি না মাকে বলে রাখবো। এরপর রাতে শাহাবুদ্দিন আমাকে ডাকতে আসে। এই দেখে আমিও বাড়িতে বলে বেরিয়ে পড়ি ওর সাথে। যেতে যেতে দেখছি শাহাবুদ্দিন আমার থেকে 5 ফুট দূরে দূরে হাঁটছে, আমার কাছে আসছেই না। আমি তার কাছে যাওয়ার চেষ্টাও করছি, কিন্তু না, কিন্তু তাও সে অতটাই দূরে আছে। আমি জোরে জোরে পা চালাচ্ছি, কিন্তু পরিণাম সেই একই। কোনোভাবেই আমি শাহাবুদ্দিনকে ধরতে পারছি না। তখন আমার কেমন যেন মনে হলো যে কিছু একটা গন্ডগোল হচ্ছে। কি মনে হতে আমি একটা বিড়ি বার করে ধরালাম আর শাহাবুদ্দিনকে বললাম, এই নে বিড়িটা ধর। সে আমাকে বলল, না রে, আমি খাবো না। আমি তাকে আরো জোর করতে থাকি, আরে নে না বলছি তো, ধর। এরপর যা হলো আমার সাথে, ভাবলেও যেন এখনো আমার হাড় হিম হয়ে যায়। শাহাবুদ্দিন আমার দিকে তাকাতে আমি লক্ষ্য করি তার উজ্জ্বল রক্তের মতন চোখ। দেখে একদমই মনে হচ্ছিল না যে ওটা শাহাবুদ্দিন। তবে আমি একটা জিনিস লক্ষ্য করি যে বিড়ির আগুনে কিন্তু ও ভয় পাচ্ছে। তাই একটা বিড়ি শেষ হতেই আমি আরো একটা বিড়ি ধরিয়ে নিলাম। আর ওদিকে আমাদের বাড়িতে আমার বন্ধু শাহাবুদ্দিন আমাকে ডাকতে যায় এবং বাড়ি থেকে জানায় যে নাকি ওই আমাকে ডাকতে এসেছিল, আমি ওর সাথেই চলে গেছি। এই শুনে শাহাবুদ্দিন বলে, কই, আমরা রাখতে আসিনি ওকে? আমার মা তখন ব্যাপারটা বুঝতে পারে। তখন এই কথা গ্রামের সবাইকে বলতে গ্রামের সবাই আমাকে খুঁজতে বের হয়। আর আমি কেমন যেন নেশাগ্রস্ত অবস্থায় সে নিশির পেছনে হেঁটে চলেছি, কিন্তু সে আমরা যেখানে মাছ ধরি ওখানে নিয়ে গেল না, ধীরে ধীরে আরো গভীর মাঠের দিকে নিয়ে যাচ্ছিল আমাকে। এই দেখে আমি বললাম, কিরে, আমরা যেখানে রোজ মাছ ধরি সেখানে যাবি না? ও বলল, না, আজকে আমি অন্য জায়গা দেখেছি, ওইখানে চল। এরপর হঠাৎ শুনি আমার পেছন থেকে আমার নাম ডাকতে ডাকতে কটা মানুষ আসছে হাতে হ্যারিকেন নিয়ে। আমি বললাম, কিরে? আমি বললাম, এই তুই দাঁড়া, কেন ডাকছে আমি দেখে আসি। দিন বলল, না, যেতে হবে না যতই ডাকুক। আরে এতগুলো মানুষ কেন ডাকছে, ব্যাপারটা দেখা উচিত তো। এইবার আমার ওপর রেগে ওর আসল পৈশাচিক কণ্ঠে বলে, বুঝলাম এতক্ষণ যার সাথে হাঁটছি সে আর যাই হোক মানুষ নয়। ইচ্ছা করে সময়টা নষ্ট করছিলাম যাতে লোকগুলো আমার কাছে চলে আসে। কিছুক্ষণের মধ্যেই গ্রামের লোক আমাদের কাছে আসতে শুরু করে। ওরা যখনই আমার কাছে চলে এলো ঠিক তখনই আমার সাথে যে ছিল শাহাবুদ্দিনের রূপ নিয়ে, সে কয়েক মুহূর্তের মধ্যেই তাল গাছে উঠে গেল আর ওখান থেকে চিৎকার করে বলল, আজ তোকে ফেলতাম, শুধু কপালের জন্য বেঁচে গেলি। তারপর সবাই ভয় ভয় আমাকে নিয়ে ঘরে চলে আসে।
তার পরের দিন থেকে আমার ভীষণ জ্বর। এই দেখে আমাকে ওঝার কাছে নিয়ে যাওয়া হয়। ওঝার কাছে নিয়ে যেতে ওঝা আমাকে দেখে বলে যে সেই রাতে আমাকে যে নিয়ে গেছিল সে কোনো নিশি নয়, সে জিন। এবং তারপর সে জিনকে আবার আমার ভেতর হাজির করে ওঝা। তারপর ওঝা বলে, কি চাস তুই ওর থেকে? সেই জিন এক বিশ্রী কণ্ঠে উত্তর দেয়, সেদিন ওরা জলসা থেকে আসছিল, ওদের হাতে বিরিয়ানি ছিল। আমি একটা কুকুর সেজে গেলাম ওদের কাছে, ভীষণ খিদে পেয়েছিল, কিন্তু ওরা আমাকে আঘাত করে। আমি ওর প্রতিশোধ নেবই। ওরা কুকুর ভাবে তোকে মেরেছে, ভুল হয়েছে, ওদেরকে মাফ করে দে। না, আমি করব না। তোকে কি দিলে তুই মাফ করবি বল? সেই পৈশাচিক কণ্ঠে জিনটা উত্তর দেয়, যেখানে আমি কুকুর সেজে গিয়েছিলাম ওখানেই আমাকে একটা লাল মোড়ক আর 2 কিলো মিষ্টি দিতে হবে। ওঝা বলল, ঠিক আছে, এখন যা, কাল রাতে সময় মতো পেয়ে যাবি। এরপর আমরা সবাই রাতে গিয়ে ওইখানে সব জিনিসগুলো রেখে দিই এবং দাঁড়িয়ে দেখি যে সেই কুকুরটা এসে সব খাবারগুলো বসে বসে নিশ্চিন্তে খেয়ে চুপচাপ চলে যায় সেইখান থেকে। তারপর থেকে এখনো অবধি আমার সঙ্গে আর কিছুই ঘটেনি। এখন আমি খুব ভালোই আছি। আমার সঙ্গে যে এমন কিছু ঘটে যাবে আমি কোনোদিন ভাবতেও পারিনি। কেমন লাগলো আজকের ঘটনা? আশা করছি আজকের ঘটনা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ ভুলো না, এবং কমেন্ট করে জানাও আজকের ঘটনা তোমাদের কেমন লাগলো। শেয়ার করে দিও তোমার বন্ধু বান্ধব ও প্রিয়জনদের সঙ্গে। থ্যাংক ইউ সো মাচ সানিউল আজকের ঘটনাটা পাঠানোর জন্য। আর আঙ্কেলকেও কিন্তু অনেক 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 ধন্যবাদ এরকম মানে ঘটনাটা আমাদের সঙ্গে শেয়ার করতে বলার জন্য। আর দারুণ, আজকের ঘটনাটা সত্যিই কিন্তু দারুণ ছিল। আর এরকম যদি আরও ঘটনা থাকে তোমাদের কাছে অবশ্যই কিন্তু আমাদেরকে পাঠিও, আমরা অপেক্ষায় থাকলাম তোমাদের ঘটনার জন্য। তোমরাও আমাদেরকে ঘটনা পাঠাতে পারো। কীভাবে পাঠাবে? আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া ইমেল আইডি অথবা ফেসবুক আইডিতে তোমরা তোমাদের ঘটনা লিখে অথবা ভয়েস রেকর্ডিং করে আমাদেরকে পাঠাতে পারো। আর যারা প্রেজজনী পরিবারের প্রাইম মেম্বার হতে চাও তারা কিন্তু মেম্বারশিপ বাটনে ক্লিক করে হয়ে যেতে পারো আমাদের প্রাইম মেম্বার। আজকের ঘটনা এতটাই। আমরা ফিরছি আগামী বৃহস্পতিবার ঠিক রাত 11টার সময়। সকলকে আজকের জন্য শুভরাত্রি।